একটা সংস্কারের উদ্দেশ্যে করা একটা অধ্যাদেশকে এভাবে লুটপাটের স্বার্থে ওই এস আলম সহ যাদের নাম আসছে তাদেরকে আবার ফেরত নিয়ে আসা, এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত গতকাল বিএনপি স্থাপন করেছে। সাইফুর রহমান সাহেব যে ট্যাক্স এবং এই যে ব্যাট, এটার প্রচলনটা কিন্তু প্রথম বিএনপি সরকার 91-এ প্রথম এটা প্রচলন করে, এবং এটা আজকে যে দেশের জন্য কতটা মঙ্গলজনক এটা কিন্তু এতদিন পরে এটা উপলব্ধি হয়েছে। এটার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে। তাহলে আমি বিশ্বাস করি যে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন, আপনার দলের শীর্ষ নেতারা আপনার কথা শুনে হ্যাঁ ভোট দিয়েছে, তো আপনারা আপনাদের ভোট বাস্তবায়ন করবেন না? যে আপনি যদি ক্রাইসিসটাকে ঘনীভূত হতে দেন তাহলে এটা কোনো না কোনোভাবে রিলিজ করার রাস্তা খুঁজবে। যদি সমাজে পজিটিভ ফোর্স থাকে তাহলে গণঅভ্যুত্থান হবে, যদি নেগেটিভ ফোর্স না থাকে তাহলে সামরিক কুর মতো ঘটনা ঘটবে। এটাই বাংলাদেশের 53 বছরের ইতিহাস। স্বাগত জানাচ্ছি বলন বল অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি, আমার প্রথমে পরিচয় করে দিচ্ছি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং দৈনিক বাংলা বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক রাশেদুল হক। রাশেদ ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার। তুষার, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। তুষার, প্রথমে জানতে চাই যে সরকার নির্বাচনে পরে যে ধরনের কার্যক্রম করছে, কিছুটা অনেকে দেখছে জনতুষ্টি হচ্ছে, জনগণ খুশি হচ্ছে, আবার সংসদে বিরোধী দল বেশ অনেকগুলো অভিযোগ নিয়ে আসছে ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে। ছোট করে যদি একটা মূল্যায়ন করেন এই সরকারের এই যে 1.5-2 মাসের যে জার্নিটা আপনি কীভাবে দেখছেন? সরকার মানে অনেকদিন পরে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আমাদের ধারণা ছিল যে সরকার একটু গো স্লো, মানে একটু ধীরে চলনীতিতে চলবে, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে মানে ড্রাস্টিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার দিকে সরকার গেছে। এটা খুবই মানে অ্যালার্মিং। এত অল্প সময়ের একটা সরকার, এবং যে বিতর্কগুলো এখন শুরু হয়ে গেল, বিরোধী দল দ্রুততম সময়ের মধ্যে রাজপথে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা রাজপথে কর্মসূচিও করছে। এটা কিন্তু এত দ্রুত হওয়ার কথা না, তাদের পার্লামেন্টেই থাকার কথা। কিন্তু এইদিকে সরকারই আসলে বিরোধী দলকে ঠেলে দিয়েছে। একদিকে তারা সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে যেগুলো আমাদের ইনস্টিটিউশনাল অটোনমির সাথে জড়িত, এবং নিবর্তন নির্বাহী বিভাগের বা সরকারের যে নিবর্তন, সেগুলো থেকে জনগণের যে প্রোটেকশন দেওয়ার যে অধ্যাদেশগুলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগের ব্যাপারটা আছে, সেগুলো একদিকে তারা বাতিল করে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক, তারা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগ্য গভর্নরকে সরিয়ে সেখানে একজন ঋণ খেলাপিকে বসিয়েছেন। স্থানীয় সরকার প্রশাসনে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের নিজস্ব প্রশাসক বসানো হয়েছে যারা আসলে দলের পদধারী, শুধু সেটা না, যারা নির্বাচনে হেরেছেন অথবা মনোনয়ন পান নাই এই ধরনের ব্যক্তিকে, যেটা তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক। ফলে এই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান দখল যে হয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু বিএনপির সুস্পষ্ট অঙ্গীকার ছিল যে আমরা এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে এসে নিয়োগ দেব। সেটা তারা করে নাই, বরং এই অল্প 2 মাসের মধ্যে, এখনও তো জুলাই সনদ এবং গণভোটের বিতর্কটা রয়েই গেছে, এখনও চলমান। অধ্যাদেশ নিয়ে সরকার যেটা করেছে তাতে করেই সংস্কারের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আপনি কি কি অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে: দুদক, মানবাধিকার কমিশন, গুম, ব্যাংক রেজলিউশনটা তারা সংশোধন আকারে পাশ করেছে, বিচার বিভাগ সংক্রান্ত 2টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এই যে, এবং রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা দুটো আলাদা করার যে অধ্যাদেশ ছিল সেটা, এরকম 20টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে সরকার বাতিল করে দিয়েছে, এবং যেটা সরাসরি আসলে তাদের নির্বাহী বিভাগের ক্ষমতাকে আরও বাড়াবে। এখন একদিকে তারা এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বাতিল করে দিচ্ছে, মানে যেগুলো তাদের জবাবদিহি এবং একটা লাগাম টেনে ধরার সাথে সম্পর্কিত। অন্যদিকে যে অধ্যাদেশগুলো তাদের অন্তর্বর্তী সরকারের বিশেষ পরিস্থিতিতে করা যে অধ্যাদেশগুলো তাদের ক্ষমতা বৃদ্ধি করবে, সে অধ্যাদেশগুলোকে তারা রেখে দিয়েছে। এর মধ্য দিয়ে যেটা দেখা যাচ্ছে, প্যাটার্নটা হলো জবাবদিহির সমস্ত ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করা, অন্যদিকে হচ্ছে নির্বাহী বিভাগের তথা সংসদের বা সরকারের ক্ষমতা বৃদ্ধি করার যতগুলো উপায় আছে সবগুলো উপায় তারা রপ্ত করেছে। সর্বশেষ গতকাল যে কাজটা করেছে, এটা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হলো ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ। এটা অন্তর্বর্তী সরকার করেছিল ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার জন্য, এবং ব্যাংকিং খাতে যে অবিশ্বাস্য রকমের লুটপাট আওয়ামী লীগ করে গেছে, সেই লুটপাটকে থামিয়ে ব্যাংকগুলোকে আবার চাঙ্গা করার উদ্দেশ্যে এই অ্যাক্টটা করা হয়েছিল। এই অ্যাক্টের মধ্যে গতকাল এমন একটা ক্লজ বিএনপি ঢুকিয়ে এটাকে আইন করেছে, যার ফলে পুরনো যারা ব্যাংকের লুটপাটকারী তারা আবার ব্যাংকের মালিকানা ফেরত পাবে। শুধু 7.5% সরকার যা বিনিয়োগ করেছে তার 7.5% জমা দিয়ে তারা এখানে মালিকানাটা ফেরত পাবে। তার মানে হচ্ছে আপনি তাদেরকে এক ধরনের পুরস্কৃত করলেন। সরকারের ওই আগের সরকারের উদ্দেশ্য ছিল তাদেরকে ঠেকানো, এই লুটেরাদেরকে আপনি তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আবার ফেরত নিয়ে এসেছেন, এবং একটা সংস্কারের উদ্দেশ্যে করা একটা অধ্যাদেশকে এভাবে লুটপাটের স্বার্থে
ওই এস আলম সহ যাদের নাম আসছে তাদেরকে আবার ফেরত নিয়ে আসা, এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত গতকাল বিএনপি স্থাপন করেছে। রাশিদ ভাই, সরকার কি ভুল পথে সিদ্ধান্ত নিল নাকি না সরকার যেটা করেছে সেটা রাষ্ট্র চালানোর জন্য যেটা ভালো মনে করছে সেটাই করেছে? যে কথাগুলো বলছেন এবং আমাদের সহ-আলোচক সারোয়ার তুষার ভাই যে কথাগুলো বলছেন এগুলো যুক্তিযুক্ত আমি মনে করি। এতটা অল্প সময়ে সরকারের পক্ষ থেকে মানে এগুলার যে অধ্যাদেশ, আমি প্রথমে আসি 133টা অধ্যাদেশ, যে 133টা অধ্যাদেশ এগুলো আইনে পরিণত না করলে আপনার সংসদ শুরু হওয়ার মানে প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে এগুলো করতে হবে। তো 30 দিনের মধ্যে গত শুক্রবার ছিল শেষ দিন। এর মধ্যে এরা বলতেছেন যে 133টার 116টা তারা অলরেডি আইনে পরিণত করছেন, মানে 98টা অধ্যাদেশ বিল, 98টা বিল না 91টা বিল 116টা অধ্যাদেশ এটা বলতেছেন। এবং তারা বলছেন যে বাকি যে 17টা আছে তারাও সেটা বা 16টা আছে সেটা তারা গুরুত্ব সহকারে পরবর্তীতে তারা আরও অধিকতর মানে বিশ্লেষণ করে তারা সেগুলো আইনে রূপান্তর করবেন। আমি এই বিষয়ে মানে সালাউদ্দিন সাহেব এবং আইনমন্ত্রী সাহেব যে পরশুদিন ব্রিফিং করেছেন আমি এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা উপলব্ধি করেছি। তো আমার বক্তব্য হলো যে একটা গণতান্ত্রিক সরকার শুরু হয়েছে ছাত্রদের রক্তের মানে একেবারে ছাত্র জনতার আন্দোলনে, একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো মানুষের অনেক প্রত্যাশা আছে সরকারের কাছে, তারা যদি সেই প্রত্যাশাটা পূরণ না করেন তাইলে কিন্তু আমরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন ওনারাও ছিলেন, আমরাও রাজপথে ছিলাম, তো আমাদের মনে নানা প্রশ্ন জাগে। তবে তারা যে কথাগুলো বলতেছেন আমরা এটা বিশ্বাস করতে চাই। বিশেষ করে বিচার বিভাগ নিয়ে যে কাজগুলো করেছেন তারা বলতেছেন যে বিচার বিভাগে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এগুলার কারণ ছিল যে তারা মানে সিনিয়র যিনি সিনিয়র বিচারপতি হবেন চিফ জাস্টিস মানে আপিল বিভাগের, আর বিএনপি বলেছিল সিনিয়র 2 জনের একজন, এরকম একটা তাদের নোট দেওয়া ছিল আর কি। তো আরও কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে যেগুলা ইউনূস সরকার সাহেব ওনার সরকার যেগুলা কিছু চালাকি করেছে তড়িঘড়ি করে কিন্তু অনেক আইন পাশ করেছে। তো সেই বিষয়গুলো বিশ্লেষণেরও দাবি রাখে আমি মনে করি যে। তবে বিএনপির যে 31 দফা তারা এইটা থেকে কিন্তু যদি সরে যায় জনগণ ভালো চোখে দেখবে না। 31 দফার মধ্যে যেগুলো আছে এর মধ্যে বিচার বিভাগ আছে, দুদকের আইন আছে, আপনার এই যে রাজস্ব আইন, আপনি যদি রাজস্বের কথা বলেন এই রাজস্ব কিন্তু প্রথম বিএনপি আনছে এই দেশে। সাইফুর রহমান সাহেব যে ট্যাক্স এবং এই যে ব্যাট এটার প্রচলনটা কিন্তু প্রথম বিএনপি সরকার 91-এ প্রথম এটা প্রচলন করে। এবং এটা আজকে যে দেশের জন্য কতটা মঙ্গলজনক এটা কিন্তু এতদিন পরে এটা উপলব্ধি হয়েছে। এটার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে। তো আজকে দেখা গেছে যে এগুলা কিন্তু কার্যকর এবং এগুলা সারা বাংলাদেশ চলতে পারে না কিন্তু। তো আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সাহেব এখনো কোনো কথা বলেননি, উনি এইগুলা উপলব্ধি করে জনমানুষের যে প্রত্যাশা এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এগুলা উনি পূরণ করবেন, এটা আমার প্রত্যাশা। আর সময় যেহেতু এখনো চলে যায় নাই, কেবল শুরু, আর তারা কিন্তু এটা এই পাবলিকের সামনে থেকে তারা যতই বলুক তারা কিন্তু এটা সরতে পারবে না, সাংবাদিকদের সামনে থেকে কিন্তু তারা এটা সরতে পারবে না। তারা বারবার এই প্রশ্নের সম্মুখীন হবে তারা যদি এটা না করে। আপনার এই সালাউদ্দিন সাহেব বলেন বা যারাই প্রতিদিন মিডিয়ার সামনে উপস্থিত হন তারা কিন্তু বারবার এটার এই প্রশ্নের সম্মুখীন হবেন। আমি প্রত্যাশা করি যে জনগণের সাথে তারা যে ওয়াদা করেছিলেন তাদের যে 31 দফা তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমি বিশ্বাস করি। তুষার এবং রাশেদ ভাই, আপনারা বলছিলেন যে এই বিষয়গুলো, কিন্তু সরকারের মূল্যায়নে কি আপনাদের এই জিনিসগুলো চোখে এসেছে কিনা যে সরকার প্রথম দিন থেকে আসার পরে অ্যাজ এ প্রাইম মিনিস্টার তার কিছু বিষয়ে বেশ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তিনি তার লাইফস্টাইল, একজন প্রধানমন্ত্রী আমরা এতদিন যেভাবে প্রধানমন্ত্রীকে চলাফেরা করতে দেখতাম তিনি সেগুলো অনেক কিছু ভেঙে ফেলেছেন এবং তিনি অনেকটা সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। সকাল 9টায় অফিসে গিয়ে বা ঠিক 10টার সময় অফিসে ঢুকে তিনি বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, অফিসের উপস্থিতি কেমন, হাজিরা কেমন, ওয়াদা অনুযায়ী ফ্যামিলি কার্ড শুরু করেছেন, পয়লা বৈশাখের দিন থেকে শুরু হচ্ছে, কৃষক কার্ড শুরু হচ্ছে। তো সেগুলো কি সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসছে কি না, এটা আপনারা কিভাবে দেখেন? নাকি আপনাদের কোনো তারা বলছে এটা শুধুমাত্র হচ্ছে দর্শককে একটু চোখ ঘোরা, মানুষের একটু দৃষ্টি সরিয়ে আনা, লোক দেখানো, আবার এরকম আপনাদের নেতারাই বলছেন, আপনি কি মনে করেন? দেখেন, এখানে দুটো জিনিস। প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে পলিটিক্যাল কোয়েশ্চেন অ্যাড্রেস করতে হবে,
পলিটিক্যাল যে এই মুহূর্তে যে রাজনৈতিক ব্যাপার, সেটাতে আপনি দেশের প্রিমিয়ার হিসেবে, দেশের হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে আপনার কাছ থেকে জনগণ শুনতে চায়, বিরোধী দল শুনতে চায় যে আপনার পরিকল্পনাটা কি। আপনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। ফলে আপনি কিভাবে রাজনৈতিক যে সংকট বা রাজনৈতিক যে পথ পরিক্রমা আমাদেরকে কিভাবে এখান থেকে গণতন্ত্র উত্তরণের দিকে নিয়ে যাবেন, সেটা আপনার মুখ থেকে শুনতে চায়। আপনি অতীতে আওয়ামী লীগ সরকারের কিন্তু অর্থনীতিতে বিভিন্ন কাজ করার চেষ্টা করেছে, তারা উন্নয়ন দেখানোর চেষ্টা করেছে, কিন্তু যখন তারা পলিটিক্যালি ফেল করেছে তখন সেটা কোনো কাজে আসেনি। এটা বিএনপির এই সরকারকে মাথায় রাখতে হবে। বিশেষত প্রধানমন্ত্রী, আমরা কিন্তু তাকে সফল দেখতে চাই। আমরা এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য না। তার সাফল্য এবং বাংলাদেশের সাফল্য একই সুতোয় গাঁথা হয়ে গেছে। ফলে আমরা তাকে সফল দেখতে চাই বলে এই সতর্কবাণীগুলো করছি। এখন তার আশপাশে যারা যে সিকোফ্যান্টস, যে দালাল চক্র, তারা যে সব কথাতে জিহুজুর করবে, এটা কিন্তু তাকে উদ্ধার করবে না। সমালোচকরা কি বলছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এই দিক থেকে তাকে অবশ্যই রাজনৈতিক প্রশ্ন, অর্থাৎ এখন যে সংস্কারের যে জিনিসগুলো ডিউ, আপনি নিজে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন, আপনার দলের শীর্ষ নেতারা আপনার কথা শুনে হ্যাঁ ভোট দিয়েছে। তো আপনারা আপনাদের ভোট বাস্তবায়ন করবেন না? আপনি গণভোট নিয়ে কেন গড়িমসি করছেন? কেন বলতেছেন এটা আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে, এটা সেটা, এবং কেন আপনার পক্ষে আপনি সংসদে উপস্থিত থাকা অবস্থায় আরেকজন কথা বলবে? এটা খুব দৃষ্টিকটু দেখা যায়। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে প্রথমত। এর বাইরে আসেন যে তারা কিছু জনবান্ধব কর্মসূচি নিয়েছে, যদি সেগুলো সফল হয় অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবো না। যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো যদি সফল কর্মসূচি হয় অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু যেটা আয়রনি সেটা হলো যে সরকার কিন্তু ঋণ নিয়ে এই কর্মসূচিগুলো, শুধু যেহেতু তার এগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার ঋণ নেওয়া শুরু করেছে। 2 মাসের সরকার ইতিমধ্যেই অভ্যন্তরীণ ব্যাংক থেকে অভ্যন্তরীণ যে আমাদের ঋণ, সেখানে তারা 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এবং এটার আবার আপনি একদিক থেকে ফ্যামিলি কার্ড দেবেন, আরেকদিকে জনগণেরই এটা দুর্ভোগ তৈরি হবে। ফলে এই দিকে আমি এটা প্রশ্ন করেছিলাম যে আপনি যে ফ্যামিলি কার্ডে দিয়ে গেলেন, ইতিমধ্যেই অন্তত 140টা সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন ধরনের সরকারের কর্মসূচি আছে। ভিজিএফ কার্ড, এটা সেটা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অনেক ধরনের কর্মসূচি সরকারের ইতিমধ্যেই আছে, বাংলাদেশ রাষ্ট্রের। সেগুলোর ব্যাপারে কোনো অ্যাসেসমেন্ট করে, কোনো ধরনের রিশাফল করে, কম্বিনেশন এবং পারমুটেশনের কোনো ধরনের রিশাফল করে কোনটা এখন পারফর্ম করছে না, কোনটা নন পারফর্মিং, কোনটাকে বাদ দিতে হবে, কোনটাকে আরও অ্যাক্সিলারেট করতে হবে, ফ্যামিলি কার্ডের সাথে সমন্বয় কোনটাকে করতে হবে, এগুলোর ব্যাপারে কোনো ধরনের গ্রাউন্ড কোনো গবেষণা করে সরকার এই কর্মসূচিটা হাতে নিয়েছে সেরকম কিন্তু মনে হয় না। বরং এটা এক ধরনের আমরা ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকজনকে দিয়েছি, একটা বাহবা পেয়েছি, এরকমই মনে হয়। কৃষক কার্ডের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম মনে হচ্ছে। ফলে এগুলো যদি জনগণকে আপনি বলেছেন যে 4 কোটি পরিবারকে সম্ভবত তারা 4 কোটি মানুষকে তারা এটা দিতে চায়। তো যদি আপনি সেটা দিতে চান, তাহলে এটার ইকোনমিক ফ্লোটা, ফাইন্যান্সিয়াল ফ্লোটা কীভাবে নিশ্চিত করবেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেইটা না করার আগ পর্যন্ত আপনি দেখবেন যে এখন যে আমরা যে একটা জ্বালানি সংকটের মধ্যে পড়েছি, এখানে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এবং সরকার ঋণ নিচ্ছে এবং আরও মেগা প্রজেক্টের বিষয় আছে। সরকারের কিন্তু কিছু প্রকল্প আছে যেগুলো আপনি ইরিভার্সিবল, আপনার আমলাদের টাকা দিতে হবে, বেতন দিতে হবে, আপনার এডিবির যে প্রকল্প সেটা চালিয়ে যেতে হবে, আপনার যে এনার্জি সেক্টরে সরকার যে ভর্তুকি দেয় এটা দিয়ে যেতে হবে। এই 3টে জিনিস খাত থেকে কিন্তু সরকার সরে আসতে পারবে না কখনো। ফলে আপনি অন্য কি খাতকে মিনিমাইজ করে, আপনার হাতে তো আলাদিনের চিরাগ নাই যে ঘষা দেবেন না টাকা বেরোবে, কোন খাতকে মিনিমাইজ করে আপনি ফ্যামিলি কার্ড বা এই ধরনের জনবান্ধব কর্মসূচিগুলো করবেন, এটার কোনো বড় স্কিম আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সমালোচনা। আমরা চাই এই প্রকল্প সফল হোক। বিএনপি সরকার এখন ক্ষমতা আসার পরে, যেমন আগে যে শিক্ষার্থীরা বিদেশে যেত তারা 3 লাখ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সে ব্যাংক থেকে ঋণ পাচ্ছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আবার তুষার যেগুলো বলছে, যেগুলো ভালো, যদি জনবান্ধব হয়ে থাকে, জনগণের উপকার হয়, আমরা এটা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এটা একটা সুপরিকল্পনা থাকা উচিত। এবং এটা কি সুপরিকল্পনা নাকি শুধু রাজনৈতিক এজেন্ডা বা যেহেতু প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে, কোনটা আপনি মনে করেন? আমি মনে করি যেহেতু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন প্রায় 16-17 বছর দেশের বাইরে ছিলেন এবং উনি কিন্তু নানাভাবে দেশের জন্য চিন্তা করছেন, কাজ করছেন এবং একটা পরিকল্পনা নিয়ে উনি এগোচ্ছেন। এটা হলো আমাদের ধারণা আর কি। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে মনে করি যে উনি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য, পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য এই কাজগুলো উনি করছেন না। ওনার একটা পূর্ব পরিকল্পনা আছে। উনি যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, অবশ্যই ওনার একটা প্ল্যান আছে। সেই অনুযায়ী উনি অগ্রসর হচ্ছেন। যে অর্থনৈতিক যে বিষয়টা, সাপোর্টের যে বিষয়টা উনি বলছেন, আসলেই তো আমাদের দেশে দেখেন, শেখ হাসিনা বড় বড় উন্নয়ন প্রকল্প নিছে। আমাদের এই মানুষের উপরে কিন্তু মাথার উপরে 1 লক্ষ বা তার উপরে একটা প্রতিটা মানুষের উপর ঋণ। সেই ঋণের বোঝা আমরা বইতে চাই না। আমাদের যে নিজস্ব আয় আছে, রাজস্ব হোক এবং অনুদান, যেসব মিলে
আমিও একমত যে এইগুলার অর্থ সংস্থান করা উচিত, এবং আমি বিশ্বাস করি যে এগুলো ওনার পরিকল্পনার মধ্যে আছে, যেহেতু সময়টা অল্প সময়ের মধ্যে ওদের যে 180 দিনের যে টার্গেট নিয়েছেন ওনারা, সেই 180 দিনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য যা যা করার দরকার, এর মধ্যে এই সরকার দেখেন ক্ষমতা আসার পরে একটার পর একটা সংকট সামনে, এই যে যুদ্ধ লেগে গেল, সরকার ক্ষমতায় আসার সাথে সাথে একটা যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ কতটুকু যায় এটা গোড়ায়, এটা আমরা কিন্তু এখনো বুঝতে পারতেছি না। হয়তো এখন একটু বন্ধ হয়েছে, কিন্তু এটা যে আবার শুরু হবে না। এবং এখন কিন্তু আমাদের এই যে তেল এবং জ্বালানির যে সংকটটা এখনো কিন্তু আমাদের রয়ে গেছে। দেখেন সরকার কিন্তু এটা প্রতিদিন কত টাকা ভর্তুকি দিয়া এই তেল সংকটটা চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। সব দিক বিবেচনায় যে সরকারকে অনেক বুঝে শুনে ওনাদেরকে আগাইতে হবে, এটা আমি বিশ্বাস করি। তবে ওনার যে একটা পরিকল্পনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর, এবং জনগণকে ভালোভাবে, কারণ ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন যে আসলে বাংলাদেশের মানুষের জন্য উনি কতটা জনপ্রিয়। আজও কিন্তু ওনার জনপ্রিয়তার শীর্ষে উনি। বেগম খালেদা জিয়াও কিন্তু কল্যাণমূলক অনেক কাজ করেছেন, এবং উনি যেহেতু ওনার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি সেই ঘরের সন্তান। আমি বিশ্বাস করতে চাই সাংবাদিক হিসাবে যে উনি বাংলাদেশের এমন কিছু কাজ করে যাবেন যেগুলো নজির আমরা ইতিমধ্যে দেখতেছি। সকাল 9টা বাজে উনি সচিবালয়ে, আমার সাথে একদিন আমি সচিবালয়ে গেলাম সকাল তখন 9:30, তথ্য মন্ত্রণালয়ের বারিন্দা দিয়ে হাঁটতেছি, ওনার লোক প্রতি দপ্তরে কোন মন্ত্রী আসছে, কোন মন্ত্রী উপস্থিত হয় নাই নোট করে উনি নিয়ে গেছেন। এবং পরবর্তীতে দেখা গেল তারপরে উনি নিজেই চলে গেলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। এবং উনি যে চেষ্টা করতেছেন, 16-17 ঘন্টা পরিশ্রম করতেছেন, এবং এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনার কথা বলছেন সেগুলো বাস্তবায়ন হলে দেশ অনেক এগিয়ে যাবে। তবে হ্যাঁ, ঋণ নির্ভর হোক এটা আমি চাই না। আমাদের দেশের আয় দিয়ে আমাদের যে সক্ষমতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করে, আপনি শুধুমাত্র যদি দুর্নীতি প্রতিরোধ করা যায় তাইলে কিন্তু অনেক প্রকল্প বাস্তবায়ন করা যায়। আপনি এটা কিন্তু খুব বেশি না, এই যে ফ্যামিলি কার্ডের খুব বেশি টাকা লাগবে তা কিন্তু না, আন্তরিকতার বিষয়। এবং সমাজটাকে যদি আমরা এই যে শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে পারি, এই প্রকল্প কৃষিকার্ড সহ যত প্রকল্প আছে, খাল খনন সহ সব কিন্তু করা সম্ভব, যেটা জিয়াউর রহমান কিন্তু করে বুঝতে পারলাম। কিন্তু দেখিয়ে গেছেন। আপনি তো ধরেন রাজনীতি বিশ্লেষণ করেন, আপনি সাংবাদিকতা করেন, আপনার জানতে চাচ্ছি একটা বিষয়, যেটা এনসিপি বা এখন বিরোধী দল যেই দাবিগুলো করছে, তারা মনেই করে যে জুলাই সনদ বা গণভোট যে আদেশ, সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে বিএনপি সরকার 5 বছর টিকতে পারবে না এবং আরেকটা গণ অভ্যুত্থান হবে। আপনি কি আক্ষরিক অর্থে মনে করেন? আমি মনে করি না, তবে আমি এটা মনে করি না। তবে জনগণের যে প্রত্যাশা, এটা বিএনপিকে পূরণ করতে হবে। ওনারা কিন্তু বিরোধী দল, আমি কিন্তু বিরোধী দল মনে করি না। কারণ হলো তারা এই সরকার, মানে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু তাদের আন্দোলনের ফসল। তারা জীবন বাজি রেখে লড়াই করছে, সংগ্রাম করছে, এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা হয়তো আজকে এই সংসদীয় বা বিভিন্ন কারণে আমরা বুঝতে চাচ্ছি যে তারা একটা বিরোধী দলের আসনে বসছে, কিন্তু আমি কিন্তু এদেরকে বিরোধী দল হিসাবে বলতে চাই না। এরা দেশের পক্ষে, এবং বিএনপিও দেশের পক্ষে একটা রাজনৈতিক দল। তারা এই যে কথা বলছেন তুষার ভাই, যে তারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে চান, আমিও সাংবাদিক হিসাবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে চাই। তারা সফল হোক, তারা যদি সফল না হয় এই দেশ সফল হবে না। এই দেশের অনেক কিছু নির্ভর করছে। আজকে যে কথাটা বলতেছেন আন্দোলনের হুমকি দিচ্ছে, এটা আন্দোলনের হুমকি দিয়ে দেশের ক্ষতি করা যাবে। তাদেরকে সংশোধন করাইতে হবে এবং তারাও সংশোধন হইতে হবে। এবং আপনি দেখেন এখন যে চক্রটার কথা তিনি একটু আগে বলছেন, এই চক্রটা সম্পর্কে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিবহাল, এবং উনি আস্তে আস্তে, আমরা একটু সময় দিলে আমরা কিন্তু ঠিকই বুঝতে পারবো যে কিভাবে এটাকে উনি ওভারকাম করবে, এবং নিশ্চয়ই তিনি এটা নিয়ে করবেন। আমরা ছোট করে জানতে চাই, হঠাৎ আবার অভ্যুত্থান হবে বা আরেকটি বিপ্লব হবে, বা এই জুলাই আদেশ বাস্তবায়ন বা গণ অভ্যুত্থান, এই গণভোট বাস্তবায়ন বিষয়ে বিএনপিকে চাপ বলছেন, এবং এইটা তো আসলে রাজনৈতিক সহিষ্ণুতার জায়গাটা কি ভালো থাকছে, নাকি এটা আসলে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে? আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবেই এই সতর্কতা জানিয়ে যাচ্ছি।
গণঅভ্যুত্থান আমরাই করব, নট নেসেসারিলি, কিন্তু গণঅভ্যুত্থান বাংলাদেশে ঘটে যায়। কেন কেন ঘটে, এই ইতিহাসের পাঠটাই আমাদেরকে এই মন্তব্য করাচ্ছে যে আপনি যদি ক্রাইসিসটাকে ঘনীভূত হতে দেন তাহলে এটা কোনো না কোনোভাবে রিলিজ করার রাস্তা খুঁজবে। যদি সমাজে পজিটিভ ফোর্স থাকে তাহলে গণঅভ্যুত্থান হবে, যদি নেগেটিভ ফোর্স না থাকে তাহলে সামরিক কুর মতো ঘটনা ঘটবে। এটাই বাংলাদেশের 53 বছরের ইতিহাস প্রিসাইজলি। আপনি দেখবেন ক্ষমতা হস্তান্তরের মুহূর্তগুলো কখনোই শান্তিপূর্ণ হয় নাই, কিন্তু সবসময় তো সমাজে পজিটিভ ফোর্স থাকে না, তখন একটা মানে সিভিল ওয়ার কিংবা সামরিক কুর মতো ঘটনা ঘটে। আর সমাজে পজিটিভ ফোর্স থাকলে এই 24-এর মতো গণঅভ্যুত্থান ঘটে, 90-এর মতো গণঅভ্যুত্থান ঘটে। ফলে এর কোনোটাই কিন্তু আমরা তো এটা চাই না যে বারবার আমাদের নূর হোসেন হোক, আমাদের আবু সাঈদ হোক এবং আমরা সেটা নিয়ে রাজনীতি করি। নো, আমরা চাই যে আপনারা এমনভাবে দেশ পরিচালনা করেন সবাইকে নিয়ে যেন সংস্কারগুলো হয় যেগুলো জনগণের প্রাপ্য পাওনা, এবং তাতে করে আর আপনাদেরকে ওই গণঅভ্যুত্থানের কথা আমাদের বলতে হবে না। এটাই আমরা চাই। সালাউদ্দিন সাহেব যেটা শুরু থেকে বলেছে যে আমরা সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে তার শতভাগ যদি একমতই হতাম তাহলে তার এটার আলোচনা দরকার হতো না। আমাদের কিছু সুস্পষ্ট বিষয়ে আমাদের আপত্তি ছিল এবং আমরা সেই নোট অফ ডিসেন্টটা দিয়েই আমরা বলেছি যে আমরা এইটাতে আমাদের আপত্তি আছে, আমরা এটা মানি, এটা মানি না। গণ অভ্যুত্থানের পরে যে জুলাই সনদটা হয়েছে, যেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু তারা বলেছে যে আমরা দেশের স্বার্থে সেখানে স্বাক্ষর করেছি, কিন্তু এটা আমরা জাতিকে জানিয়েছি যে আমাদের নোট অফ ডিসেন্টগুলো এখানে রাখা নাই, কিন্তু আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা নোট অফ ডিসেন্টগুলো রেখেই মাথায় রেখে আমরা জুলাই আদেশটা বাস্তবায়ন করব। ওনার দাবি হচ্ছে যে আমাদেরকে তো এটা জনগণ জেনেই আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা সংসদের মাধ্যমে সংবিধানকে সংশোধন করব, পরিবর্তন করব, যেটাই করি, কিন্তু সংসদে আলোচনা করে করতে হবে। তো সেই সময়টাকে আপনারা কি আস্থার অভাব অনুভব করছেন নাকি না মনে করছেন যে যেটা আছে সেটাই বাস্তবায়ন করতে হবে? কোনটা? সাংবিধানিক সংস্কার বিষয়ে আমরা লম্বা সময় ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসেছি, আপনারা নিবিড়ভাবে সেগুলো রিপোর্টিং করেছেন, আপনারা এখানে আমি এসে কথা বলেছি, সেখানেও বিএনপির প্রতিনিধিত্ব ছিল, এক ধরনের ঐক্যমত্য হয়ে তারপর কমিশনটা শেষ হয়েছে। সেখানে আমাদের প্রাপ্তিটা কি? প্রাপ্তি হচ্ছে একটা জুলাই সনদ, যে কী কী সাংবিধানিক সংস্কার হবে। হ্যাঁ, অফকোর্স এখানে বিএনপির কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে। আমরা তো বলি না যে আপনি আপনার নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করেন, এটা আমরা বলছি না। আমরা বলছি যে জনগণ, আপনাদেরই সেটা প্রপোজাল ছিল যে ইলেকশনের দিন একই দিনে গণভোট হোক, এগুলো তো আপনারা রিপোর্ট করেছেন, যে সালাউদ্দিন ভাই এগুলো বলে এসেছেন। তো তাদের প্রস্তাবটাই আমরা মেনে নিয়েছি যে একই দিনে হচ্ছে। তাহলে জনগণ যে মার্কায় ভোট দিল তার ফলে একটা সরকার হলো, একটা সংসদ হলো, আর জনগণ যে হ্যাঁ না ভোট দিয়েছে সেটার রেজাল্টটা কোথায়? আপনারা তো হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করেছে। তাহলে আমাদের বক্তব্য হলো যে আপনি একমত হয়ে এসেছেন যে সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ হবে। দেখবেন বিএনপির 31 দফার 1 নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন করব আমরা, এটা হলো 1 নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন। কাজে যখন আপনি সংবিধান সংস্কার কমিশনের কথা দিয়েছেন, এইটা হলো সংবিধান সংস্কার পরিষদের কাছাকাছি। তাহলে যে বিতর্কগুলো সংসদে করছেন, আপনি সংসদে সময় নষ্ট করছেন, এটা সংসদে হওয়ার কথা না। এই তর্কটাই হবে আপনার সংস্কার পরিষদে, এবং সেখানে কারা যাবে? এই যে যারা নির্বাচিত হয়েছে তারাই কিন্তু ওখানে সংস্কার পরিষদে যাবে। হ্যাঁ, এবং এইটার ব্যাপারে বিএনপি কোনো দ্বিমত ছিল না। আমরা বলছি যে আপনি সংস্কার পরিষদটাই করেন, সেখানে আপনার যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আপনি বাস্তবায়ন করবেন না, আমরা এটা বুঝি, কিন্তু ওই পরিষদটা তো আপনি একমত হয়ে এসেছেন। এরপর আসলে রাষ্ট্রপতির আদেশের বিষয়। এখন রাষ্ট্রপতির আদেশের বিষয়ে তারা বলছেন যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, রাষ্ট্রপতি একটা অসাংবিধানিক আদেশ জারি করেছেন। আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন, রাষ্ট্রপতিকে কী কারণে অপসারণ করা যায় বা অভিশংসন করা যায়? যদি আপনি সংবিধান বহির্ভূত কোনো কাজ করেন। তো যদি তিনি সংবিধান বহির্ভূত কাজ, আপনিই বলছেন সংসদে তিনি একটা অসাংবিধানিক আদেশ দিয়েছেন, তাহলে তাকে আপনি তার ওই পদে রেখেছেন কেন? ফলে এগুলো তার পলিটিক্যাল বক্তব্য, এটা বোঝা যায়। কিন্তু রাষ্ট্রপতি আদেশটা কোথা থেকে দিতে পারেন? হ্যাঁ, এটা সংবিধান থেকে দিতে পারেন না, কিন্তু এটা তিনি দিয়েছেন হচ্ছে ওই প্রিয়াম্বেলের মধ্যেই বলা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বই প্রকাশের জায়গা থেকে আদেশ। কিন্তু এই আদেশটা তো মূল কথা না, আপনাকে তো আদেশ বাস্তবায়ন করতে হবে না, আপনাকে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ আর গণভোট। আদেশটা তো ওইখানে যাওয়ার সিঁড়ি মাত্র। আমি আপনার এখানে এসেছি এখন গাড়ি দিয়ে ছাড়া রিক্সা দিয়ে আসতে পারতাম কিংবা বাইক দিয়ে আসতে পারতাম, কীভাবে এসেছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার সাথে আমার এই কথাটা হচ্ছে। ফলে ফলটা কি, আপনি ফলটা বাস্তবায়ন করছেন কিনা, সেটা হলো গণভোট এবং সেটা হলো জুলাই সনদ। আদেশ বৈধ কি আদেশ অবৈধ, এই সাংবিধানিক তর্ক করলে আমরা সারাদিন করতে পারবো। আওয়ামী লীগও এরকম অনেক সাংবিধানিক তর্ক করতে, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে আপনি 100% লিটারেলি সাংবিধানিক পথে হাঁটতে পারবেন না। অনেক কিছুই সংবিধান সম্মত হয় নাই, কারণ হচ্ছে যে এইভাবে আমাদের দেশে একটা গণঅভ্যুত্থান হবে এবং গণঅভ্যুত্থানের পরে এরকম একটা অন্তর্বর্তী সরকার হবে, এগুলো কোথাও আমাদের সংবিধানে নাই। ফলে যখনই সংবিধানে কি আছে, সংবিধানে আছে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তারপর আপনি কি করবেন? যদি প্রধান বিচারপতি পদত্যাগ করেন কিংবা মারা যান তাহলে কি হবে?
যদি স্পিকার পদত্যাগ করেন বা রাষ্ট্রপতি পদত্যাগ করেন কোনটার পরে কি, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা। বাট যখন প্রধানমন্ত্রী তার সম্পূর্ণ ক্যাবিনেট নিয়ে 300 সংসদ সদস্য নিয়ে মসজিদের খতিব পর্যন্ত নিয়ে এবং বিচার বিভাগ সহ পালিয়ে যান, তারপরে কি করতে হবে এটা সংবিধানে বলে দেওয়া নাই, ফলে ওখানেই সংবিধানটা সিজ হয়ে গেছে। তবুও আমরা বলছি না সংবিধান পুরোপুরি বাতিল, এই কথা কিন্তু আমরা বলছি না। আপনার যতটুকু ব্যবহার করা আপনি করবেন, কিন্তু যদি হুবহু বলেন যে সব কিছুই সংবিধান মতো হচ্ছে, সেটা হচ্ছে না। যেমন এই অ্যাটর্নি জেনারেল, এখন যিনি আইনমন্ত্রী, তিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন, কিভাবে হলেন, কোন সংবিধান সম্মত পথে, তিনি কিন্তু এটা কোনো উত্তর দিতে পারবেন না। এখানে সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, হোয়ার আমাদের সংবিধান বলছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগটা দেবেন। তো প্রধানমন্ত্রী কোথায় আপনাকে পরামর্শ দিল? তিনি তো পালিয়ে গেছিলেন। ফলে আপনি যে সংবিধান দেখান, বিরোধী দল দেখাতে পারবে, এটা আমাদেরকে কোথাও নিয়ে যাবে না। আমরা কোনো সাংবিধানিক তর্কের মধ্যে একাডেমিক পথে নাই, এটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট এবং ঐক্যমত্যের প্রশ্ন। যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আসে, ওই শাহাবুদ্দিন মানে এরশাদের পতনের পরে, এরকম কোনো বিধান আমাদের সংবিধানে ছিল না। তখন রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন হয়েছে, পরবর্তীতে সেটা সংবিধানে যুক্ত করা হয়েছে। পলিটিক্যাল কনসেনসাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 13th অ্যামেন্ডমেন্টের রিভিউয়ের মানে ওখানেও মন্তব্যে প্রধান বিচারপতি একই কথা বলেছেন, মানে সাবেক প্রধান বিচারপতি তিনি বলেছেন এটা ছিল না, কিন্তু এটা কেন হতে পারলো, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারলো কারণ রাজনৈতিক ঐক্যমত্য ছিল, জনগণের সম্মতি ছিল। যখন এই দুটো জিনিস থাকে তখন আপনি লিটারালিস্ট হওয়ার কোনো দরকার নাই। তো এটাই আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো যে আপনাদের চেয়ে অনেক ভালো সংবিধানের জ্ঞান বাংলাদেশকে দিত জনাব সুরজিৎ সেনগুপ্ত এবং তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কিন্তু সেটা তাদেরকে কিন্তু রক্ষা করতে পারে নাই। ফলে আপনাদেরকে জন আকাঙ্ক্ষার দিকে বেশি ফোকাস করতে হবে। রাশিদ বাবু, উনি বলছেন জন আকাঙ্ক্ষাতে থাকতে এই জুলাই সনদ এবং যে গণভোটের যেটা এটা বিএনপির অনুধাবন করা উচিত এবং পালন করা। বিএনপি তো তার অবস্থান থেকে পরিষ্কার করে দিয়েছে যে যেই বিষয়গুলো তার আগে আপত্তি জানিয়েছে সব তারা একমত করতে পারে, তারা তাদের দলের যে এজেন্ডা আছে ঠিক সেইভাবেই তারা করছে। এবং আপনার কাছে এখন এই পরিস্থিতি কি মনে হচ্ছে? আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সনদ নিয়ে যে এটা হয়েছিল কমিশনের যারা দায়িত্ব পালন করছেন ওনারা দীর্ঘ অনেক দিন এরা মিটিং করছেন। যারা যে কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন বা কমিশনের মেম্বার ছিলেন, এদের কার্যকলাপ নিয়ে বিতর্ক আছে। ওনারা মানে খারাপ দৃষ্টিতে বাংলাদেশের পক্ষে ওনারা মানে সঠিকভাবে কাজ করেনি আমি মনে করি না সাংবাদিক হিসাবে। কারণ তাদের দেশের জন্য এমন কোনো ভূমিকা কিন্তু তাদের নাই। সেই আলী রিয়াজ সাহেব বলেন, সেই বদিউল আলম মজুমদার বলেন, তারা একটা নির্দিষ্ট দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি এই দেশের জনগণের নিয়ে কথা বলতেছি। এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা আছে, এই দেশের জনগণের মানে তারা কিছু কাজ করে গেছেন যেগুলা কিছুটা বিতর্কিত। যেমন গণভোটের কথা বলছেন, 4টা অপশন দিয়েছেন এখানে। 4টা অপশনে যদি আমি একটা অপশনে না ভোট দিতে চাই সেটা কিন্তু সুযোগ নেই। আমি নিজেও ভোট দিচ্ছি, কিন্তু কথাটা বুঝছেন। এবং এই যে এত বড় দীর্ঘ একটা আলোচনা, আসলে এই আলোচনা দীর্ঘদিন যে তারা করছেন সংস্কার কমিশনের যে ইয়েটা, এখানে আপনার মানে কারো মানে তাদের সব দলের রাজনৈতিক দলের আসলে কিন্তু শেখ হাসিনা বিরোধী সকল রাজনৈতিক শক্তি কিন্তু এই সংস্কার কমিশনে গিয়ে একমত হইতে পারে নাই। তারা এই যে আমাদের তুষার ভাই, এরা কিন্তু একেবারে শেষে ভোটের পরে মনে হয় ওনারা স্বাক্ষর করছেন। তো ওনারাও তো একমত হইলে তো প্রথমে স্বাক্ষর করতেন, ওনারাও কিন্তু একমত হইতে পারেন নাই। আবার বিএনপির পক্ষ থেকে অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তাদের মধ্যে তারা অত্যন্ত ব্রেনি, অত্যন্ত সূক্ষ্মভাবে কিছু রাজনৈতিক কেওয়াস সৃষ্টি করে গেছেন, যে কেওয়াজের কারণে আজকে কেওয়াসটা তৈরি হচ্ছে। আমি মনে করি যে আন্তরিক যদি হইতো, তারা দেশের পক্ষে মানে আন্তরিক হইতো, তাইলে কিন্তু এই কেওয়াজগুলো হইতো না। আজকে মাত্র সরকারের 2 মাস, এর মধ্যে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে এবং আইনগুলো খুব দ্রুত মানে যে অধ্যাদেশগুলো পাশ করছে সেও একেবারে তড়িঘড়ি করে পাশ করছে। এটার মধ্যে অনেক ঘাটতি আছে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যে যারা বিএনপি যেগুলো নিচ্ছে মনে করেন অনেক পজিটিভ আইন নিচ্ছে, যেমন শেখ হাসিনা মানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার দল এটা নিষিদ্ধই থাকবে, সে অধ্যাদেশ কিন্তু তারা আইনে পরিণত করছে। এবং এই যে আরও যত আছে দায় মুক্তি সহ আরও অনেক কিছু আছে, যেহেতু যেগুলো দেশের পক্ষে আছে তারা কিন্তু দ্রুত এগুলো পাশ করছে। এখন তাদের হাতে সময় কম, আপনার 30 দিনের মধ্যে সব এতগুলো অধ্যাদেশ পাশ করতে হবে। এত অধ্যাদেশ নিয়ে যদি আরেকটু কম নিয়ে বুঝে শুনে ধীরস্থিরভাবে তারা যদি অধ্যাদেশগুলো নিত, আমি মনে করি সেগুলো ভালো হইতো। তাদের মধ্যে কিছু বেড ইন্টেনশন আসছিল, আমি আপনার বিশ্বাস করি। যেমন বদিউল আলম মজুমদার সাহেব, উনি হাঙ্গার প্রজেক্ট আরও কি এনজিও করেন, উনি কিন্তু বিভিন্ন সমালোচনা করেন, ওনারা কিন্তু সমালোচনা মুক্ত না। এই যে আলী রিয়াজ সাহেব,
আগেও বলছি, আরও কিছু লোক আছে যাদের এই যে আমাদের যারা এই রক্ত দিছে ই করছে, তারা হঠাৎ বিদেশ থেকে আইসা, এখন যেমন কিছু মন্ত্রী কিছু বিভিন্ন জায়গায় হয়েছে, তারাও কিছু উপদেষ্টা কিছু নানান কিছু হঠাৎ বিদেশ থেকে এসে আবির্ভূত হয়ে কিছু নানান মানে আমাদের মধ্যে কেওয়াস সৃষ্টি করার জন্য কিছু কাজ করে গেছেন, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের যারা আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, যারা রাজপথে ছিল, তাদের নিয়ে যদি এরকম আপনি দেখেন বিগত সরকার উপদেষ্টা পরিষদ, আপনি যারা উপদেষ্টা পরিষদের হয়েছে, এই আমাদের ছাত্র দুই চারজন উপদেষ্টা ছাড়া যারা, তাদের কি ভূমিকা ছিল হাসিনা বিরোধী আন্দোলনে? এরা যে উপদেষ্টা হয়েছিল। এবং দেখেন স্বাস্থ্য সেক্টর, আমি বলি এই যে হামের টিকা না দেওয়ার জন্য 179 জন বাচ্চা অলরেডি মারা গেছে, শিশু মারা গেছে। তারা কি করছে? তারা কিন্তু কেউ কোনো এদিকে নজর ছিল না, জনগণের দিকে নজর ছিল না। আপনি দেখেন পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন, তারপরে আরও কি এই যে আসিফ নজরুলের বিরুদ্ধে অলরেডি 100 কোটি টাকার একটা অভিযোগ তারা দাখিল করছে। তো উনি বিখ্যাত প্রফেসর বাংলাদেশের, উনি কিন্তু রাজপথেও ছিল। ওনারা যখন অ্যারেস্ট হয়েছিল, উনি কিন্তু আমরা সহ ওনারা গেছিলাম। আমি কিন্তু ওনারা যখন প্রেস কনফারেন্স করেন আমাদের সাথে কিন্তু পুলিশের বিশাল বাঘ বিতণ্ডা হয়েছে ঢাকা রিপোর্টার্স নিয়ে, আমি উপস্থিত ছিলাম, আমরা প্রতিটি মিছিলে ছিলাম। তো যারা এই শেখ হাসিনা বিরোধী শক্তি, তাদের নিয়ে যদি ডক্টর ইউনূস সাহেব একটা সুন্দর উপদেষ্টা পরিষদ গঠন করত, দেশের পক্ষে যদি গঠন করতো, আরও অনেকটা আগায় যেত। আমি বিশ্বাস করি, আমি বিএনপির পক্ষে বলতেছি না, আমি বিশ্বাস করি এখন যে সরকারটা আছে, তারেক রহমান সাহেব অত্যন্ত ভুক্তভোগী, 17 বছর দেশে থাকতে পারে নাই, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল। এদেশের বিএনপির মানে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, 600-র বেশি নেতাকর্মী গুম হয়েছে। এই যে গুম কমিশনের কথা বলছে, আমি মনে করি যে গুম কমিশনের যে অধ্যাদেশ এবং এগুলো পাশ করা উচিত। কারণ আজকে তারা ভুক্তভোগী, ভবিষ্যতে যে তারা আবার ভুক্তভোগী হবে না, আরেকজন হবে না, সেটা কিন্তু বলা যায় না। তো দেশের পক্ষে কিছু আইন করা উচিত যেগুলো এর মধ্যে আছে। আমি এগুলো নৈতিকভাবে আমি এগুলো সমর্থন করি। তুষার, একটা কথা জিজ্ঞেস করি, যে একটা অভিযোগ আছে যে ধরেন উনি হামের টিকার কথা বলল, এটা তো ইন্টারিম সরকারের উপরে বর্তায়। আপনাদের দিক থেকে তো ইন্টারিম সরকারের এই যে একটা ব্যর্থতা, এটা নিয়ে তো এখন পর্যন্ত আপনার অফিসিয়াল কোনো বিবৃতি দিলেন না, নাকি প্রফেসর ইউনূস বলেই আপনারা কিছু বলতে? না, ব্যাপারটা একদম সেরকম না। আমরা অলরেডি সংসদে জিজ্ঞেস করেছি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেটা দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হলো যে এই যে এত শিশু মারা গেল বাংলাদেশে এই অব্যবস্থাপনার কারণে এবং টিকা দেওয়া হয় নাই, এটার জন্য দায়ী যারাই হোক তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফলে আপনি একটা তদন্ত কমিশন করেন, এটা একটা অত্যন্ত সিরিয়াস ইস্যু। আমরা পলিটিক্যাল অনেক ডিবেট করছি, কিন্তু আমাদের শিশুরা মারা যাচ্ছে। এটার জন্য ইউনূস নাকি তারেক সাহেব না কে, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা আমাদের শিশুদের বাঁচাতে পারি নাই। এটার জন্য যারা দায়ী তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, এর কোনো অন্যথায় কোনো বিষয় নাই। কিন্তু আপনাকে একটা তদন্ত কমিশন করতে হবে যে কেন ওই আগের বছরের তুলনায় হঠাৎ করে এই টিকা দেওয়ার রেটটা ড্রাস্টিক্যালি কমে গিয়েছিল। সাধারণত আমরা 90% মতো টিকা দিই, ওই পরিসংখ্যান আমি দেখলাম যে 59% মতো টিকা দেওয়া হয়েছে। এই যে গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু এই আজকের এই মানে মৃত্যুগুলোর কারণ। এবং আমরা প্যাথেটিক যে আমরা আমাদের দেশে এতগুলো শিশু মারা গেছে, প্রায় শতাধিক শিশু মারা গেছে, তাদেরকে আমরা রক্ষা করতে পারি নাই। এটা একটা তদন্ত হওয়া উচিত। তদন্তের পেছনে যদি সাবেক প্রধান উপদেষ্টার ব্যর্থতা পাওয়া যায়, অবশ্যই তাকে এর জন্য অ্যাকাউন্টেবল করতে হবে। যদি স্বাস্থ্য উপদেষ্টার পাওয়া যায়, তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা সচিব এবং প্রশাসনিক যে কর্মকর্তা আছে, তাদের দায় যতটুকু আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাগরিকের সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। দর্শক, আর এরই সাথে আজকে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।